অতীতের একাংশ। কুয়াশাচ্ছন্ন দিন, রোদের আভা খুব একটা দেখা যাচ্ছে না আজ আর। জোহরের নামাজ পড়া শেষ হওয়ার পর মসজিদ থেকে বের হলো আহান, ইরহাম আর সৈয়দ বাড়ির পুরুষেরা। আহান আর ইরহামের পরনের ট্রাউজার টাকনু অবধি গোটানো, চোখ দুটো উদাসীন, শরীর টান টান হলেও মাথা রাস্তার দিকে ঝোঁকানো। সামনে হাঁটছেন বড়রা। রাস্তা দিয়ে বয়স্ক চেনা পরিচিত কোনো লোক গেলে সালাম ঠুকছে নিচু স্বরে সবাই। শোয়েব সাহেব, সৈয়দ সাহেব ব্যবসায়িক আলাপ করছেন নিজেদের মধ্যে। পরিচিত কারোর সাথে দেখা হলে দাঁড়িয়ে যাচ্ছেন, সাথে দাঁড়িয়ে যাচ্ছে ইরহাম আর আহান। তেমন করে আবারও দাঁড়িয়ে গেলেন সবাই। বাতাসে কথার স্বর ভাসল। নাসিরের খবর কি? ইরহাম চোখ তুলে তাকালো। অক্ষিগত হলেন নিজাম শিকদার। অনেক দিন পর লোকটার দেখা পেল। সুরভির সাথে তার সব কিছু ঠিক হয়ে গেলেও মেয়েটা বাপের বাড়িতে পা রাখে না। অভিমান এখনও পুষে রেখেছে দাদা আর ভাইয়ের প্রতি। নিজাম শিকদার এসে অনেকবার নিতে চাইছিলেন। ইরহামকেও বলেছেন সুরভিকে নিয়ে আসতে, তবুও মেয়েটা শোনেনি। স্পষ্ট কণ্ঠে বলে দিয়েছে ও বাড়িতে আমার মরা লাশও যাবে না। যখন ওদের প্রয়োজন ছিল আমার, তখন ওরা আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল। এখন নিতে আসবে কেন? এত দরদ দেখে আমার গা পিত্তি জ্বলে উঠছে। ইরহাম আর বোঝানোর চেষ্টা করেনি। এবার সে ভালো করে তাকালো ভদ্রলোকের দিকে। শরীর ভেঙে পড়ছে বয়স বাড়ার সাথে সাথে। কম তো আর বয়স হলো না, এখনও হাঁটতে পারছেন, এটাই ঢের বেশি। সৈয়দ সাহেব কথা বলছেন। নিয়মিত ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে, ইনশাল্লাহ ভালো হয়ে যাবেন। যেহেতু আগের তুলনায় পায়ে এখন একটু ভর পান। নিজাম শিকদার মাথা দোলালেন। জাইনের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, কি ইয়াংম্যান, কবে নিজের দেশে ফিরছ? কতদিন আছো? জাইন চোখ তুলে তাকালো, বলল, এই তো আছি আরও সপ্তাহখানেক। লোকটা আবারও প্রশ্ন করলেন, এবার কি ইসরাতকে সাথে করে নিয়ে যাবে নাকি রেখে যাবে? জাইনের দৃঢ় গলার স্বর, জি, সাথে করেই নিয়ে যাব। নিজাম শিকদার হাসলেন ঈষৎ, বললেন, ছোটজন কি করবে? দেশে থাকবে নাকি ফিরে যাবে? জাইন অনায়াসে উত্তর দিল, ফিরে যাবে। যেহেতু ওখানেই আমাদের সব, সেহেতু এখানে থেকে কোনো লাভ নেই। শোয়েব সাহেব আর সোহেদ সাহেব চুপচাপ দাঁড়িয়ে কথা শুনলেন। নিজাম শিকদার আফসোসের স্বরে বললেন, আমার ভীষণ শখ ছিল আরমানের জন্য ইসরাতকে। কখনো নাসিরকে বলিনি। নাসির তো বলেছিল মেয়েদের আশেপাশেই বিয়ে দেবে, দূরে বিয়ে দেবে না বলে একেবারে দেশের বাহিরেই বিয়ে দিয়ে দিয়েছে। ভাগ্য, সবই ভাগ্য। কথা শেষে দীর্ঘশ্বাস ফেললেন। আহান চোখ ঘোরালো বিরক্তিতে। এই লোককে সে দুই চোখে দেখতে পারে না। যত সব ন্যাকামি করে এখন। তার ভীষণ শখ ব্যাটাকে মাথার উপর তুলে আছাড় মারার। মুখ কোনো রকমের আটকে রাখলেও চেহারায় তার অসন্তুষ্টি ভেসে উঠল। তাই আলগোছে পাশ কাটিয়ে চলে গেল সামনে। নিজাম শিকদার আর সৈয়দ বাড়ির লোকেদের মধ্যে অনেকক্ষণ চলল আলাপ আলোচনা। কথা শেষ করে সবাই বাড়ি ফিরতে ফিরতে 2টো বেজে গেল। তখনও আহান আর ইরহাম বাড়ি ফেরেনি। তারা গিয়েছে কবরস্থানে। কবর জিয়ারত শেষে দুজনেই সপ্তাহখানেক আগে ওঠা আগাছা পরিষ্কার করে দিল। ইরহাম নামের ফলকের কাছে একটা গোলাপের চারা লাগালো। কাছে সে বসে রইল কবরের পাশে নিশ্চুপ। নুসরাতের মৃত্যুর 10 দিন পরের কথা। এক সকালে আহানের কাছে একটা কল আসলো, আল হারামাইন যাওয়ার জন্য। আহান বিরক্তি নিয়ে জিজ্ঞেস করল, কেন? ওপাশের লোকটা কি বলল বোঝা গেল না, কিন্তু আমিরা দেখল তার সামনে দাঁড়িয়ে থাকা বিরক্তিতে তিতিয়ে ওঠা লোকটার ভাবমূর্তি বদলে গিয়েছে।
গোমরা মুখটায় অস্থিরতা ভর করেছে কয়েক মিনিটের ভেতর। ঠোঁটগুলো কাঁপছে উত্তেজনায়। সাথে করে হাতের মুঠোয় ধরে রাখা ফোনটা, এমনকি পুরো শরীরটা। নাক কান গাল লাল হচ্ছে। অদ্ভুতভাবে লোকটা কানে ফোন ধরে রেখে হাতটালো কিছু ধরার জন্য। অ্যাংজাইটি অ্যাটাক হতে আমিরা কাউকে দেখেনি কখনো, কিন্তু এভাবে হাত কাঁপা শরীর কাঁপা দেখে ঈষৎ ভয় পেয়ে গেল তার হৃদয়। আমিরা এগিয়ে গিয়ে আহানের শক্তপোক্ত হাতটা চেপে ধরল নিজের হাতের মাঝে। অনুভব করল হাতটা কিভাবে কাঁপছে। দুই হাতে আগলে ধরল। শিরশিরে শিহরণ বয়ে গেল আমিরার রন্ধ্রে রন্ধ্রে। আহান নিজের কানে মুঠোফোনটা রেখেই বিড়বিড় করে, আমি আমি আসছি 5 মিনিটের ভেতর, আসছি আমি। লোকটার ভরাট কণ্ঠ ছাড়া ছাড়া। আমিরা বুঝে পেল না এর কারণ কি। হঠাৎ আতঙ্কে শঙ্কায় তার বুক কেঁপে উঠল। আহানের কোনো প্রেমিকা ছিল নাকি যে ফিরে এসেছে, যার জন্য লোকটা অমন হয়ে গিয়েছিল। জরুরি মুহূর্তে নিজের ভুলভাল চিন্তায় দুই পাশে মাথা নাড়ায় সে। না না, এই লোক আর প্রেম দুটোই ভিন্ন ব্যাপার। কোনোভাবেই সেটা মানবে না। মনে মনে মানবে না বললেও তার বুকের ভেতর ভার হয়ে আসে। যদি সত্যি কোনো প্রেমিকা ফিরে আসে, তখন আমিরার কি হবে? তার ভাবনা চিন্তার ভেতর অনুভব করে মানব হাতঝাড়া দিচ্ছে তাকে ছাড়ানোর জন্য। আমিরা ছাড়বে না হাত, সেও যাবে লোকটার সাথে। আহান নিজের হাত ছাড়াতে না পেরে ভ্রু চিয়ে তাকালো। জিজ্ঞেস করল, হাত ছাড়ছ না কেন আমিরা? তোমার সমস্যা কি? আমিরা চোখ তুলে তাকিয়ে আবার তা নামিয়ে নিল। মিনমিন করে বলল, আমিও যাব আপনার সাথে। আহান তিক্ত কণ্ঠে কিছু বলতে নিয়েও থেমে গেল। হাত ছাড়ানোর বৃথা প্রয়াস বাদ দিয়ে বলে উঠল, চলো। আমিরা ভেবেছিল তাকে নিতে লোকটা দোনামোনা করবে, কিন্তু তা করেনি। তাকেই বগল দাবা করি বাড়ির বাহিরে আসলো। পার্কিং থেকে গাড়ি বের করে ড্রাইভিং সিট থেকে নেমে এসে দাঁড়ালো তার সামনে। অতঃপর ফ্রন্ট সিটের দরজা খুলে ইশারা করলো ভেতরে প্রবেশ করার জন্য। আমিরা ফ্রন্ট সিটের মাঝে বসার সময় আনয়নে দেখল হাত দিয়ে মাথার উপর রেখেছে যাতে ব্যথা না পায়। সিটে বসতেই দরজা লাগিয়ে দিল আহান। ঘুরে এসে পাশে বসলো আমিরার। গাড়ি স্টার্ট করতে করতে বলল, সিট বেল্ট বাঁধো। আমিরা অন্যমনস্ক থাকায় কথাটা বোঝেনি, তাই অবাক কণ্ঠে বলল, হুম। আহান কিয়ৎকাল মুখ খিচে চেয়ে রইল আমিরার দিকে। বিরক্তিতে মাথা ফেটে যাচ্ছে তার। চিবিয়ে খেয়ে ফেলবে এমন করে তাকালো আহান তার দিকে। আমিরা কিছু বলার পূর্বেই নিজের সিট থেকে উঠে এগিয়ে আসলো সে। আমিরার মুখের কাছে ঝুঁকতেই মেয়েটার সিটে গেল সিটের সাথে। আহান এক পলক তাকিয়ে ফিরে গেল ড্রাইভিং সিটে। বিড়বিড়িয়ে বলে উঠল, যত সব বিরক্তিকর মেয়ে মানুষ। গাড়ি আলহারমাইন হসপিটালের পার্কিং এরিয়ায় পার্ক করে বেরিয়ে আসলো আহান। ফ্রন্ট সিটের দরজা খুলে দিয়ে আমিরাকে ইশারা করলো বের হওয়ার জন্য। আমিরা নিজের ওড়নার সামনে গাড়ি থেকে নামতেই ডোর লক করে ধূপধাপ করে এগিয়ে গেল আহান। ছোট ছোট পা ফেলে হাঁটা আমিরাকে রেখেই অনেক দূর চলে গেল সে। পা মিলিয়ে হাঁটতে না পারায় মাথা নত করল আমিরা দৌড়ানো শুরু করবে বলে। তার পূর্বেই নিজের পাশে আকস্মিক এসে আহানকে ভূতের মতো দাঁড়াতে দেখে মাথা তুলে তাকালো। চোখাচোখি হলো দুজনের। স্বাভাবিকের মতো এখনও বিরক্তি নিয়ে চেয়ে আছে তার দিকে। তাকে কিছু বলার সুযোগ না দিয়ে আবারও ধমকে ওঠে মানব। পিঁপড়ের মতো হাঁটছ কেন? এভাবে হাঁটলে সারা জীবনেও ভেতরে ঢুকতে পারবে তুমি? আমিরা ধমকে মিয়ে গেল। আবারও চোখ দুটো নামিয়ে নিল পায়ের দিকে। আহান তপ্ত শ্বাস ফেলল। এটাকে নিয়ে সে কি করবে? বলদ একটা মেয়েকে বিয়ে করে নিয়েছে,
সেটা ভাবতেই মাথা বাড়ি দিতে ইচ্ছে হলো দেয়ালে। নিজের বিরক্তি তিক্ততা গিলে নিয়ে বলে উঠল, আমার হাত ধরো আমিরা। হুম। আমিরা হু বলাতে মেজাজ খিচে গেল আহানের। এটা মানুষ নাকি রাম ছাগল সে ভেবে পায় না। একটা মানুষ এত বিরক্তিকর হয় কিভাবে? নিজের খিচানো মেজাজ শান্ত করতে দাঁতে দাঁত চাপে ছেলেটা। বিড়বিড়ায়, বলদ একটা, মাথায় তুলে আছাড় দিব একটা। আমিরা মুখ গোমরা করে ফেলল। সে কানে না শুনলে হু বলবে না তো কি বলবে? হাঁ করে তাকিয়ে থাকতে দেখে আহান আবার ধমকালো, এই, এভাবে তাকিয়ে আছো কেন? চোখ নিচে, নিচে নামাও। এদিকে কি, গিলে খেয়ে ফেলবে নাকি? ধমকে ধামকে আহান মেয়েটাকে দিশেহারা বানিয়ে দিল। এখনও হাঁ করে তাকিয়ে থাকতে দেখে ইচ্ছে করল পিঠে কয়েকটা কিল বসাতে। মনের ইচ্ছে মনে চেপে শীর্ণ হাতের মেয়েলি কবজিটা চেপে ধরল নিজের হাতের মুঠোয়। তার ভাগ্যে বলদটা কিভাবে আসলো সে ভেবে পেল না। ভাবনা একপাশে ফেলে আহান আমিরাকে নিজের সাথে টেনে নিয়ে চলল। আমিরা শক্ত হাতের পিষ্টনে নিজেকে আরও গুটিয়ে নিল। শিরদাঁড়া বেয়ে বয়ে গেল শিরশিরে শিহরণের স্রোত। নিজেকে সামলানোর আগেই আহান একটানে উড়িয়ে নিয়ে চলল তাকে। সামনের দিকে তাকিয়ে থেকে জিজ্ঞেস করল, এত কাঁপাকাঁপি করছো কেন? আমিরাকে জিজ্ঞেস করলেও উত্তরের আশা করল না সে। হতবিহ্বল নয়নে মেয়েটা নিজের হাতের দিকে অনিমেষ চেয়ে রইল। বড় হাতটার মুঠোয় নিজের শীর্ণ হাতটা বড়ই নয়নাভিরাম মনে হয় আমিরা নামক মেয়েটার নিকট। তার ইচ্ছে হয় সময়টাকে এখানেই আটকে দিতে। সে যদি পারত সময়টা এখানেই থামিয়ে দিত। কিন্তু সময় তো বিরামহীন চলমান। আমিরার ইচ্ছের বিরুদ্ধে গিয়ে সময়টা চলতেই থাকল। হসপিটালের করিডোর দিয়ে আহান যখন তাকে নিজের সাথে টেনে নিয়ে গেল, আমিরার কেমন কেমন যেন অনুভূতি হলো। তার ইচ্ছে হলো চেঁচিয়ে সবাইকে বলতে লোকটার স্পর্শ তার ভালো লাগছে। লোকটা তার উপর যে বিরক্ত হচ্ছে সব ভালো লাগছে। আমিরার সেই ভালো লাগা আরও কয়েক পল স্থায়ী হলো। আহান রিসিপশনের দিকে এগিয়ে গেল। সাদা কাপড় পরা নার্স মেয়েটা মাথা তুলে তাকাতেই আহান জানতে চাইল, এখানে একজন মেয়ে ভর্তি। আপনাদের একজন প্রতিনিধি আমাকে কল দিয়ে বলেছে আসার জন্য। কোথায় সেই ব্যক্তি? কোথায়? তাড়াতাড়ি বলুন কোথায় সে? আহানের অস্থিরতা দেখে মেয়েটা বলল, রিল্যাক্স স্যার, ধীরে সুস্থে কথা বলুন, আমি এখানেই আছি। তারপর এক গ্লাস পানি এগিয়ে দিয়ে মেয়েটা জিজ্ঞেস করল, কিভাবে সাহায্য করতে পারি স্যার? আহানের অস্থির চেহারাটা আরও বেশি অস্থির হতে দেখা গেল। এগিয়ে দেওয়া পানি স্পর্শ করল না সে। নাকচ করল গম্ভীর স্বরে। আবারও বলল, আপনাদের এখান থেকে ঘণ্টাখানেক পূর্বে আমাকে কল দেওয়া হয়েছিল। আমাদের পেশেন্ট একজন অ্যাডমিট এখানে। সেই পেশেন্ট কোথায়? কেবিন নাম্বার কত? কোন রুমে? কত তলায় আছেন তিনি? আহানের তৎপরতা দেখে সামনের নার্স মেয়েটা কম্পিউটারের কাছে ঝুঁকে গেল। কিবোর্ডে টাইপিং করতে করতে শুধালো, পেশেন্ট নেম। আহান জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিল। কয়েক পল কাটল নীরবে। আমিরা ভ্রু চেয়ে তাকিয়ে রইল আহানের দিকে। কথা না বলে এমন স্ট্যাচু কেন লোকটা হয়ে আছে? তার কারণ খুঁজে পেল না সে। হসপিটালে বা কেন এসেছে লোকটা? তার কারণই বা কী? আমিরার চিন্তাকরণে ব্যাঘাত ঘটল মেয়েটার আবারও একই প্রশ্ন জিজ্ঞেস করায়। ঘাড় ঘুরিয়ে তাকাতেই কানে ভেসে এলো আহানের অস্থির কণ্ঠস্বর, সৈয়দা নুসরাত নাসির। কোথায় উনি? কোথায় অ্যাডমিট আছেন? কোন ফ্লোরে আছেন? কোন কেবিনে? প্লিজ তাড়াতাড়ি বলুন। হোয়ার ইজ শি? প্লিজ টেল মি। এত সময় নিচ্ছেন কেন? ইরহাম বিছানার কাছে বসে কিছু ডকুমেন্টস চেক করছিল। ঘড়ির কাঁটায় 2টো বাজছে।
নিচ থেকে খাবারের ডাক পড়তেই ডকুমেন্ট গুছিয়ে রেখে উঠে দাঁড়ালো। চোখের চশমাটা নাকের ডগায় ঠেলে দিয়ে এগিয়ে যেতেই দেখা পেল সুরভির। মেয়েটা এদিকে এগিয়ে আসছে, সুতির সাধারণ শাড়ি পরনে। শাড়ির একপাশে সরে গিয়ে নাভি বেরিয়ে আছে। হাতের পানি শাড়ির আঁচলে মুছতে মুছতে ধমকে ওঠা স্বরে শুধায়, কি হয়েছে, আসছো না কেন? কখন থেকে ডাকছি না তোমাকে? ইরহাম দাঁড়িয়ে গেল, চোখ বুলালো ক্লান্ত পরিশ্রান্ত নারী দেহের ভাঁজে। কয়েক পল কাটার পর চোখ সরিয়ে নিল সে। চোখ দুটো স্থির করল মায়াবী মেয়েলি মুখটায়। রান্না করায় ঘেমে নিয়ে একাকার চেহারা, কপালে গালে ছোট ছোট চুল লেগে আছে। ইরহাম হাত দিয়ে সেগুলো সরিয়ে দিয়ে হাতের তালু মেয়েলি গালে ঠেকালো। সুরভি চোখ তুলে তাকাতেই একপেশে হাসল ইরহাম। চোখাচোখি হলো দুজনের। সুরভির সামনে দাঁড়ানো লোকটার বড় বড় আঙুলগুলো গাল থেকে আলগোছি চলে গেল কানের লতির কাছে। মেয়েটা বুড়ো আঙুলের স্পর্শ পেল সেখানে। চোখ বন্ধ করে শ্বাস ফেলল সে। ইরহাম ঝুঁকে আসলো মেয়েলি অধরের কাছে, নাক ছোয়ালো পরম আশ্লেষে মানবীর নাকে। খোঁচা খোঁচা দাড়ির ঘর্ষণ লাগলো গালে থুতুনিতে। বাধা দেওয়ার চেষ্টা করতে বলে উঠল, ইরহাম শোনো, শাড়ি আমি পরতে পারি না, নষ্ট করো না, পরে কে পরিয়ে দেবে? এখন না, থামো। সুরভির হাজারো মানা সত্ত্বেও ইরহামকে থামানো গেল না। হাত দিয়ে ওর ঠোঁট দাবিয়ে রাখল স্বৈরাচার লোকটা। সহজ কথা, সে মানা শুনতে চায় না। সুরভি সামান্য কাঁপল। কণ্ঠদেশে উপস্থিতি পেল লোকটার অধরের। এতক্ষণে ইরহামের ঘোর লাগা গলার স্বর পাওয়া গেল। ভীষণ নোয়ানো ঠোঁট দিয়ে শব্দগুলো উচ্চারণ হচ্ছে কিনা বোঝা গেল না। আমি যেহেতু শাড়ি খুলছি সেহেতু নিজ দায়িত্বে আমি শাড়ি পরিয়ে দিব, ওকে? আর কোনো সমস্যা? সুরভি চোখ বুজে নিল। পুরুষালী হাতটা তার ঘাড় চেপে ধরছে উপলব্ধি করল। ঠোঁটটা কণ্ঠদেশে স্থির নেই, তার বিচরণ চলছে ঘাড়ে, কলার বনে, পালস পয়েন্টে, চিবুকে। আঙুল দিয়ে চেপে ধরে আছে সুরভির নরম ওষ্ঠপুট। লোকটা বড্ড অস্থির, ভীষণ অবাধ্য। গলা ঘাড় থেকে ঠোঁট সরে যায়। মুহূর্তেই মেয়েলি ঠোঁটগুলো পুড়ে নেয় নিজের দখলে। সুরভি একটু পূর্বে ধাক্কা দিলেও এখন আর ধাক্কা দিচ্ছে না। অবাধ্য লোকটার বাহুবন্ধনীতে আটকে থেকে লোকটার ভালোবাসায় মত্ত হয়েছে সে। আত্মসমর্পণ করেছে। জিভের ডগায় উপস্থিতি পাচ্ছে দারুচিনির সামান্য স্বাদ। ইরহাম যখনই ওর কাছাকাছি আসে তখনই মন মাতানো এই স্বাদটা পায় সে। শার্টের কলার হতে নাকে এসে সুরসুরি দিয়ে গেল চন্দন কাঠের গন্ধ। ধীরে ধীরে সময় গড়ালো। সাথে বাড়ল ইরহামের অবাধ্যতা। শাড়ির আঁচল সরে গেল সুরভির বুক হতে, খসে পড়ল মেঝেতে। নিজের ভারসাম্য ধরে রাখতে হাত দিয়ে জড়িয়ে ধরে সুরভি পুরুষালী পৃষ্ঠদেশ। বিড়বিড়িয়ে বলে ওঠে, ইরহাম, ইরহাম, একটাবার আমার কথা শোনো। সুরভির প্রথমবারে ডাকে সাড়া দিল না ইরহাম। দ্বিতীয়বারের ডাকে সাড়া দিয়ে মুখ তুলে তাকায়, ভ্রু চেয়ে জানতে চায় সমস্যা কি। তা দেখে সুরভি হেসে ফেলে। তার সামনে দাঁড়ানো লোকটার ঠোঁট দুটো রক্তিম বর্ণ ধারণ করেছে। লোকটার শক্ত মুষ্টিতে দলা পাকিয়েছে শাড়ির একাংশ। নরম মেয়েলি আওয়াজ ভাসে রুমের দেয়ালে দেয়ালে। দরজা ভেজানো। কথা বলতে বলতে নিজেদের ভেতরে দূরত্ব তৈরি করে দূরে সরে যায় সে, কিন্তু তার সম্ভব হয়ে ওঠে না। ইরহাম সুরভির কোমর এক হাতে চেপে ধরে এনে নিজের বুকের কাছে ঠেকায়। নিজের পায়ের উপর দাঁড় করায় মেয়েটাকে। বুকের কাছে মেয়েলি মাথাটা রেখেই হাঁটতে হাঁটতে ভ্রুযুগল কুঁচকে বলে ওঠে, লাগিয়ে দিচ্ছি। আর কোনো সমস্যা? ফার্স্ট বলো, পরে বাধা দিলে কিন্তু বাধা মানব না।
ফার্স্ট বলো সুরভি, ফার্স্ট। তারা দিল সেসব কথা শোনার খুব একটা আগ্রহ দেখা গেল না সুঠামদেহী ছেলেটার ভেতরে। সুরভিকে ওইভাবে নিজের বাহুতে করে নিয়ে এগিয়ে চলল সম্মুখে। মেয়েটা ইরহামের বাহুবন্ধনী হতে মাথা তুলে জিজ্ঞেস করল, খাবার খাবে না? ঠান্ডা হয়ে যাবে তো। নব ঘুরিয়ে দরজা লক করে দিল ইরহাম। শান্ত স্বরে বলে উঠল, একদিন ঠান্ডা খাবার খেলে কিচ্ছু হবে না ফক্সগ্লোভ। আর কোনো সমস্যা? সুরভি কথা বলার শক্তি পায় না। নিজেদের অন্তরঙ্গ মুহূর্তে অনেক সময় ফক্সগ্লোভ ডাকটা ইরহামের কাছ থেকে শুনেছে সে, তাই তেমন একটা চমকালো না, কিন্তু লজ্জায় মিয়ে গেল। কিছু পল কাটার পর নিজেকে শূন্যে ভাসতে দেখল সে। চোখে ভাসল শুধু সাদা সোনালির মিশ্রণের সিলিং আর বিছানা। সেদিকেই অগ্রসর হচ্ছে লোকটা। মেয়েটা নরম স্বরে ফিসফিস করে ওঠে, ঘামের গন্ধ করছে না? ইরহাম তাকে বিছানার কিনারায় বসিয়ে দিয়ে খোপা করা চুলগুলো ছেড়ে দেয়। ধীরে বিছানায় শুয়ে দিয়ে গম্ভীর মুখে বলে ওঠে, না। আবারও বলল সে, গোসল করে আসি। প্রয়োজন নেই। সুরভি আর কিছুই পেল না বলার মতো, তাই দুই হাতে ইরহামের গলা জড়িয়ে ধরল। আহ্লাদী স্বরে জিজ্ঞেস করল, আমি কি মোটা হয়ে যাচ্ছি ইরহাম? আগের মতো আমাকে কি আর সুন্দর দেখায় না? ইরহাম ক্ষীণ হাসল। সে জানে সুরভি তার কাছ থেকে কি শুনতে চায়, তাই ঝুঁকে গেল সম্মুখে। ধীরে ধীরে নিজের ঠোঁট ঠেকালো মেয়েলি গালে। দক্ষিণা বাতাসে তখন রুমের পর্দাগুলো মৃদুমন্দ উঠছে। ইরহাম তার কানের কাছে বিড়বিড়িয়ে স্বগতোক্তি করল, তুমি মোটা হয়ে গেলেও তোমাকে ভীষণ সুন্দর দেখাবে সুরভি। এভাবে ওভাবে তোমাকে সবভাবেই ভীষণ সুন্দর দেখায়। আমার চোখে তুমি সবভাবেই সুন্দরী। ইরহামের পুরুষালী কণ্ঠ মিয়ে যায় সময়ের সাথে। রুমের মধ্যে শুধু ভেসে বেড়ায় বিড়বিড়িয়ে বলা কিছু কথা, কিছু শব্দ। সুরভি, আমার সুরভি। নাসির সাহেবকে থেরাপি দিয়ে বাড়ি ফিরেছে ঘণ্টাখানেক হবে ইসরাত। খাবার টেবিলে খাবার বেড়ে বসে আছেন নাজমিন বেগম। ইসরাতকে হাত মুখ ধুয়ে সে বসতে দেখে ভদ্রমহিলা চিন্তিত স্বরে বললেন, সুরভিকে কখন পাঠালাম ইরহামকে ডাকতে, এখনও দেখি আসলো না। কিছু হয়েছে নাকি? কথা শেষ করতে করতে উঠে দাঁড়ালেন যাওয়ার জন্য। ইসরাত নাসির সাহেবের প্লেটে খাবার বেড়ে দিল। সোফার উপর সাদা পাঞ্জাবি পরে বসা নাসির সাহেবকে ধরে এনে বসালো চেয়ারে। গরুর মাংস প্লেটে তুলে দিয়ে বলে উঠল, তোমরা খাও, আমি দেখে আসছি, বসো। নাজমিন বেগমকে চেয়ারে বসিয়ে দিয়ে ইসরাত মাথার ওড়না টেনে টুনে ঠিক করে নিল। শুভ্র রঙের কামিজে পান পাতার মতো ঢলঢলে চেহারাটা অপরূপ দেখাচ্ছে। ছেড়ে রাখা ওয়েবি চুলগুলো মাঝপিঠে উঠছে। থাই গ্লাস দিয়ে ভেসে আসা নরম সূর্যের কিরণে কালো চুলের রং বাদামি বর্ণে ঠেকছে কিছুটা। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে শুনতে পেল মায়ের গলা, সুরভিকে বল তাড়াতাড়ি আসতে। মেয়েটা আজকে একা হাতে সব রান্না করেছে। খিদেই মুখের দিকে তাকানো যাচ্ছিল না মেয়েটার। ডাক দে। ইসরাত মায়ের কথায় হাঁক ছুটতে গিয়ে থেমে গেল। দোতলার ড্রয়িং রুমে পা ফেলতেই চাপা স্বরের গোঙানিয়ার ফিসফিসানি স্বর শোনা গেল ইরহামের রুম থেকে। ইসরাত প্রথমে বুঝল না, আরও দুই এক পা বাড়াতেই যেভাবে এগিয়েছিল তার থেকে দ্বিগুণ বেগে পিছিয়ে গেল। ঠোঁট কামড়ে ধরল নিজের। অস্বস্তিতে চেহারাটা লাল হয়ে উঠল। সময়ের সাথে গাল, নাক, কান হতে লালিমা কমার বদলে ক্রমশ বাড়তেই থাকল। যেভাবে এসেছিল সেভাবেই তড়িৎ পায়ে ফিরে গেল। সিঁড়ি বেয়ে নিচে নামতে নামতে লজ্জায় মাটিতে মিশে যেতে ইচ্ছে হলো তার। চোখ বন্ধ করে নিজেকে স্বাভাবিক করার প্রচেষ্টা করল। হয়তো হলো না। চেয়ার টেনে বসতেই নাসির সাহেব শুধালেন,
কি হয়েছে? এমন অস্থির হয়ে আছো কেন? কোনো সমস্যা? আর সুরভি ইরহাম কই? ইসরাত মাথা তুলে তাকালো না, মিনমিনিয়ে বলল, কোনো সমস্যা নেই, তারা পরে খাবে বলেছে। নাসির সাহেব মাথা দোলালেন, বললেন, ভাত বেড়ে দাও। ইসরাত মাথা ঝুঁকিয়ে রাখল, বুঝল নিজের গাল দুটো গরম হয়ে আছে। ওভাবে থেকেই বলল, বেড়ে দিয়ে গেলাম না। নাসির সাহেব দীর্ঘশ্বাস ফেললেন, চোখ তুলে উপরে একটু তাকাও, আমি ছাড়া এখানে অন্য কেউ আছে। বাবার কথায় কপাল গোছালো সে। ভ্রুকুঞ্চিত করে তাকাতেই চোখাচোখি হলো বাদামি বর্ণের দুটো চোখের সাথে। তার দিকে তাকিয়ে আছে গম্ভীর মুখে, সামনে প্লেট রাখা। ইসরাত খেয়ালই করেনি তাদের পরিবার ছাড়াও এই লোকটা এখানে উপস্থিত। কোনো ধরনের সিন ক্রিয়েট করল না সে। সাধারণভাবেই তুলে দিল খাবার লোকটার প্লেটে। মুরগির মাংস বা গরুর মাংস কিছুই দিল না লোকটার প্লেটে। গতকালের রান্না করা ছোট মাছের তরকারি তুলে দিল। নাসির সাহেব মানা করতে যাবেন ছোট মাছ না দিতে। ইসরাত তার কথা কেটে দিল, বলল, অ্যালার্জি বেড়ে যাবে আব্বু। নাসির সাহেব তবু একটু দ্বিমনা করলেন, বললেন, মাছের কাঁটা বেছে খেতে পারবে না ও, দিও না ইসরাত। ইসরাত তার শুনল না, পেটে তুলে দিল ছোট মাছ। বাবার চিন্তিত স্বরটা কানে বাজল, তাই প্লেট টেনে নিল নিজের দিকে। ছোট মাছের কাঁটা বেছে দিল। জাইনকে ঠোঁট চাপা দিয়ে তার দিকে চেয়ে থাকতে দেখে বুঝতে পারল হাসছে লোকটা। ধূর্ত শিয়ালের মতো ঠোঁট টিপে টিপে গলা খাদে নামিয়ে হুঁশিয়ারি দিল, মাছের কাঁটা বেছে দিচ্ছি বলে ভাববেন না ফিরে যাব। কোনো উল্টাপাল্টা ভাবনা আনবেন না মনে। তার মতো গলার আওয়াজ নিচে নামিয়ে সহজ স্বরে লোকটা স্বগতোক্তি করল, মোটেও উল্টাপাল্টা চিন্তা এই মুহূর্তে আনছি না মাথায়, ওগুলো রাতে আসে, কসম। ইসরাত চোখ পাকিয়ে তাকালো, বলল, অসভ্যের মতো কথা বলবেন না। জাইন আত্মসমর্পণ করে বলল, অসভ্যের মতো কি কথা বললাম? শুধু বলেছি আপনাকে নিয়ে আমি রাতে কিছুমিছু স্বপ্ন দেখি। জাইনের কথায় ইসরাত উরুর কাছে বাঁ হাত দিয়ে চিমটি বসালো, কঠোর স্বরে বলল, আজ থেকে সেগুলো দেখবেন না। ঠোঁট টিপে মাথা দোলালো জাইন, নিষ্পাপ কণ্ঠে বলল, আচ্ছা, সেটাও করব না। ইসরাত মাছ মাখিয়ে দিল ভাতের সাথে, প্লেট ঠেলে দিল জাইনের দিকে। জাইন নাসির সাহেবা নাজমিন বেগমের সামনে আবদার করে বসল, খাইয়ে দেন। ইসরাত দাঁতে পাটি পিষল, কটমুটিয়ে উঠে জিজ্ঞেস করল, আপনার হাতে কি হয়েছে? নাজমিন বেগম আর নাসির সাহেবও চেয়েছিলেন এদিকে। জাইন নিজের হাত কোল থেকে তুলতেই দেখা গেল ব্যান্ডেজ করা। ইসরাতের মা ভদ্রমহিলা ভীষণ আবেগী স্বরে জিজ্ঞেস করলেন, হাতে কি হয়েছে বাবা? প্রশ্নের উত্তর গম্ভীর স্বরে দিল সে, নাইফ হাতে লেগে কেটে গিয়েছে। ইসরাতের দিকে তাকিয়ে ভ্রুচিয়ে জানতে চাইল, এবার খাইয়ে দেবেন নাকি দেবেন না? ইসরাত কট্টর স্বরে মানা করতে যাবে, নাসির সাহেব থামিয়ে দিলেন। ইশারায় দেখালেন নাজমিন বেগমকে, বললেন, নাজমিন খাইয়ে দেবে তোমাকে। নাজমিন বেগমের পানে চেয়ে বললেন, খাইয়ে দাও, ছেলেটার হাত কেটে গিয়েছে। ভদ্রমহিলা মানা করলেন না। ইসরাত মায়ের পাশের চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো, ঘুরে গিয়ে বসল ইরহামের চেয়ারে। ইরহামের পাশের চেয়ার খালি পড়ে আছে, সেখানে ইসরাতের শূন্য দৃষ্টি গিয়ে ঠেকে। 1 সপ্তাহ যাবৎ এই চেয়ারে কেউ বসে না। চেয়ারের দিকে তাকিয়ে থাকতে থাকতে চোখ দুটো ভরে আসে, তাই তড়িৎ চোখের পাতা ফেলে যাতে গাল বেয়ে জল গড়িয়ে না পড়ে। মাথা ঝুঁকিয়ে নিজের প্লেটে চোখ স্থির করে। নাজমিন বেগম বিসমিল্লা বলে জাইনের মুখে লোকমা তুলে দিলেন। খাবার খেতে খেতে জাইন একবার তাকালো সামনে বসা ইসরাতের দিকে।
ঝুঁকিয়ে রাখা মুখটা তার তাকানোর সাথে সাথে উপরে উঠল। উদাসীন বিষাদে ভরপুর চোখ দুটোর দিকে তাকিয়ে বুক কেঁপে উঠল সুঠামদেহী ছেলেটার। টান টান হয়ে বসে থাকা দেহটা নমনীয় হলো সামান্য। ওই চোখ দুটো ভৎসনা করছে যেন তাকে, তার মায়ের হাতে খাবার খাওয়ার জন্য। বলছে, ছি, লজ্জা করে না আমার মায়ের হাতে খাবার খেতে? যখন প্রয়োজন ছিল তোমার তখন কোথায় ছিলে? এখন কোন অধিকারে ওই হাতের মাখানো দানা পানি খাও? ফুক। জাইন চোখ সরিয়ে নিল না, তাকিয়ে রইল। ইসরাত নিজেই চোখাচোখি ভেঙে দিল। মোবাইলের শব্দ ভেসে আসছে, কলটন বাজছে অনবরত। ইসরাত উঠে দাঁড়ানোর আগেই নাসির সাহেব হাত বাড়িয়ে কল ধরলেন। ইসরাত ভ্রু চিয়ে চেয়েছিল, তাই তার মনের প্রশ্নটা চাপা দিতে বললেন, আহান কল দিয়েছে। নাসির সাহেব কল ধরতেই আহানের তৎপর স্বর ভেসে এলো, কোথায় আপনি মেজো বাবা? থেরাপির ওখানে নাকি বাসায়? বড় আপু কোথায়? নাসির সাহেব বললেন, আমি বাসায় আছি, আর ইসরাত আমার পাশেই বসে আছে। কি হয়েছে বলো? আহান সময় নিল নিজেকে সামলানোর। ফোনের ওপাশে দাঁড়ানোর জন্য ভর খুঁজল। দেয়ালে হাত ঠেকিয়ে বিড়বিড়িয়ে কিছু একটা বলল। নাসির সাহেব বুঝলেন না, বললেন, হ্যালো? হ্যালো? বুঝিনি, আবার বল, কি বলেছিস? কার কি হয়েছে? আহান বলতে পারল না, তার গলার কাছে কান্নারা দলা পাকাচ্ছে। দেয়াল চেপে ধরে করিডোরে বসে পড়ল। নাসির সাহেব শুধু শুনতে পেলেন ছেলেটার হু হু করে কান্না করার শব্দ। উত্তেজিত হয়ে চেঁচালেন, এই, কাঁদছিস কেন? আহান, কিছু হয়েছে? খারাপ কিছু? শোয়েবের কিছু হয়েছে? এই, এই কথা বলছিস না কেন? আহান টু শব্দটিও করল না, হু হু করে ফোনের ওপাশে কেঁদেই চলল। ক্রমশ তার কান্নার গতি বাড়ল, সাথে করে স্পষ্ট হলো কান্নার ধ্বনি। নাজমিন বেগম অবাক চোখে চেয়ে আছেন স্বামীর পানে, চোখের ইশারায় জানতে চাচ্ছেন কি হয়েছে। ইসরাত বাবার হাত থেকে ফোনটা কেড়ে নিল। খেকিয়ে উঠে জিজ্ঞেস করল, কি হয়েছে? কল দিয়ে মরা কান্না জুড়েছিস কেন? বলবি কিছু তুই? আহান চোখের পাতা ঝাপটাল। হসপিটালের করিডোর দিয়ে হেঁটে যাওয়া মানুষগুলো তার পানে তাকিয়ে আছে, তাকে দেখছে। এত বড় একটা ছেলে করিডোরে বসে মরা কান্না কাঁদছে। আহানের কান্নার স্বর বাড়ছে। ইসরাত ধমকে ওঠে, এই বলদ, তোর কান্না শোনানোর জন্য আমাকে কল দিয়েছিস? তুই কান্না করতে পারিস, এটা কেঁদে কেঁদে বোঝানোর কি আছে? আহান কাঁদতে কাঁদতে একসময় হেসে ফেলল। ইসরাত কপাল গোছালো। নাসির সাহেব মোবাইলটা নিজের হাতে নিয়ে নিলেন, সময় দিলেন ছেলেটাকে সামলে ওঠার। কয়েক পল কাটল। আহান কাঁদতে কাঁদতেই হেসে উঠল, বিড়বিড়িয়ে বলে উঠল, ও বেঁচে আছে মেজো বাবা, ও বেঁচে আছে। নাসির সাহেব বিরক্তিতে তিতিয়ে উঠলেন, শুধালেন, খুলে বলবি তো, কে বেঁচে আছে? কে বেঁচে আছে সেটা তো বল। ছেলেটার কান্নায় ভঙ্গুর স্বরটা মিয়ে আসছে। মৃদুমন্দ শ্বাস প্রশ্বাসের স্বর ভেসে আসছে ওপাশ হতে। নাক টানতে টানতে আহান নিজের কথাটা শেষ করতে পারল না, তার আগেই নাসির সাহেবের হাত থেকে খসে পড়ল মোবাইলটা। ধরাম করে মেঝেতে পড়ে গিয়ে স্ক্রিন ভাঙল ঝুনঝুন করে। ওপাশ হতে আহান চেঁচাচ্ছে, হ্যালো? হ্যালো? নাসির সাহেব টেবিল চেপে ধরে উঠে দাঁড়ানোর চেষ্টা করলেন। ইসরাত, জাইন, নাজমিন সকলের অবাক চোখের দৃষ্টি স্থির হলো ভদ্রলোকের পানে। হঠাৎ এত অস্থির হয়ে উঠেছেন কেন বয়স্ক লোকটা? বিস্ময় মিশ্রিত স্বরে নাজমিন বেগম শুধালেন, কি হয়েছে? নাসির সাহেব বিমূর্ত নয়ন একবার ঘোরালেন পুরো খাবার টেবিলে। ভুলে বসলেন, পায়ে ভর পান না তিনি। ইসরাত এসে নিজের বাহু এগিয়ে দিল।
জিজ্ঞেস করল, কিছু তো বলো, কি হয়েছে? নাসির সাহেবের আখি যুগলের একাংশ কিঞ্চিত লাল হতে দেখা গেল। খুশি চাপা পড়ে গেল অশ্রুর ভিড়ে। ইসরাত নির্বাক, হতবাক হয়ে চেয়ে আছে বাবার চাপা উৎফুল্লে ভরা মুখটায়, যেখানে একদিকে চোখে জল, অন্যদিকে ঠোঁটে হাসি। নাসির সাহেবের অস্বাভাবিক আচরণে পুরো জায়গাটা নীরব হয়ে গেল। ঘড়ির কাঁটায় 1 সেকেন্ড 2 সেকেন্ড করে কাটল কয়েক সেকেন্ড। টিকটিক ঘড়ির শব্দ নিঃশব্দ ড্রয়িং রুমটায় ভীষণ ভারী শোনালো। তার সাথে আরও বেশি ভারী শোনালো নাসির সাহেবের কান্না চাপা গলার স্বর। নুসরাত বেঁচে আছে, ও বেঁচে আছে। আহান দেখেছে ওকে, হসপিটালে দেখেছে, সুস্থ স্বাভাবিক।